রাজকন্যা মণিমালার দিনগুলো বেশ আনন্দেই কাটছিল। বিকেল হলেই রাজপ্রাসাদের বাগানে দোলনায় বসে বান্ধবীদের সাথে গল্প করে সময় ভালোই কাটতো। আর যেদিন সে একা থাকতো, বাগানের পাখি প্রজাপতি এইসব দেখেই সময় পার হয়ে যেত তার। মিষ্টি স্বভাবের জন্য দেশের লোকেরা তো বটেই, পশু পাখিরাও মণিমালাকে খুবই ভালোবাসতো। সেটা ছিল ফুল আর ফলের দেশ। গাছ ভর্তি ফলের বাগান ছড়িয়েছিল গোটা দেশে। ফলের চাষ করে রোজগার করত পরিবারগুলো। রাজকন্যার সাথে দেখা হলে অনেকেই বিভিন্ন ফল উপহার দিত তাকে। খুব আনন্দেই জীবন কেটে যাচ্ছিল সবাইকার। এই দেশেরই সুন্দর ছোট্ট একটা গ্রামে বাস করে বুগ্গুডুগ্গু। অন্য অনেকের মতোই তাদেরও আছে একটা সুন্দর ফলের বাগান। রোজ সকালে দুজনে মিলে চলে যায় সেই বাগানে। সারাদিন কাজ করেই অর্থ উপার্জন করে তারা। এদিকে দেশের রাজারানী তীর্থ ভ্রমণে চলে যাওয়ায় এখন অনেক দায়িত্ব একাই সামলাতে হচ্ছে রাজকন্যা মণিমালাকে। দেশের বিচার ব্যবস্থার পর্যবেক্ষণ, সেনাবাহিনীর কুচকাওয়াজের তদারকি, বাজার থেকে নিয়মিত কর আদায়ের খেয়াল রাখা, রাজ্যের যাবতীয় আয় ব্যয়ের হিসেব, এত কিছু সামলে আর আগের মতো নিজের জন্য সময় পায় না মণিমালা। তার উপর নতুন এক সমস্যা দেখা দিয়েছে তার। দাসীরা যে খাবারই নিয়ে আসুক না কেন, কিছুই আর মুখে রোচে না তার। দাসীরাও তাই সবসময় তার মন জুগিয়ে চলে। মণিমালাকে সন্তুষ্ট করতে চেষ্টার কোনো ত্রুটি রাখে না তারা। কিন্তু দিন দিন খাবার নিয়ে বিরক্তি ক্রমশ বাড়তেই থাকে রাজকন্যা মণিমালার। শেষে রাঁধুনিদের বকে ধমকেও কাজ হচ্ছে না দেখে সে পরামর্শ চায় রাজ্যের এক জাদুকরীর কাছে। অনেক পুঁথি ঘেটে জাদুকরি জানায় যে এক তান্ত্রিক দেবীর উপাসনা করে তাকে সন্তুষ্ট করতে পারলে আলাদিনের জাদুই প্রদীপ পাওয়া সম্ভব। আর সেই প্রদীপের ভূতকে নিয়ে রাজকন্যা তার পছন্দ মতো যে কোনো কাজ করিয়ে নিতে পারবে অনায়াসে। তবে সমস্যা শুধু একটাই, ভূতকে কাজে ব্যস্ত রাখতে হবে সব সময়, নয়তো বড় বিপদ ঘটাতে পারে সে। সবকিছু বিচার করে মণিমালা সেই তান্ত্রিক দেবীর উপাসনা করার সংকল্প করে। পরদিন থেকে এক গোপন মন্দিরে দেবীর পুজো শুরু করে রাজকন্যা। বড়ই কঠিন তার নিয়ম কানুন। 21 দিন ধরে চলবে সেই পুজো। পুজোর আগে জল পর্যন্ত খাওয়া চলবে না। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে মণিমালা প্রতিদিন চালিয়ে যেতে থাকে দেবীর উপাসনা। শেষে 21 দিনের মাথায় মণিমালার প্রতি সন্তুষ্ট হন দেবী। তার কৃপায় যজ্ঞবেদীর পাশেই আবির্ভূত হলো আলাদিনের জাদুই প্রদীপ। রাজকন্যা মণিমালাও দেবীকে তার কৃপার জন্য অসংখ্য ধন্যবাদ জানালো। আজ মণিমালার আনন্দের আর সীমাই নেই। খুশিতে নাচতে ইচ্ছে করছিল তার। প্রদীপ থেকে কতক্ষণে ভূতকে বের করবে এই ভেবে আর তর সইছিল না তার। ভূতকে জাগাতে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে এগোলো সে। ভূত, তোমাকে কিন্তু আমার সব কথা শুনে চলতে হবে। বিশেষ কিছু কাজ আছে আমার, যেগুলো এই রাজ্যে কেউই করতে পারছে না ঠিক মতো। সেই জন্যই তোমাকে প্রয়োজন হয়েছে আমার। আশা করি তুমি আমায় হতাশ করবে না। মণিমালার নির্দেশ মতো ভূত কিছুক্ষণের মধ্যেই তার পছন্দের সুস্বাদু সব খাবার হাজির করলো সামনে। আরে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবার থেকে। ভূতের হাতের খাবার কি অদ্ভুত লাগছে, মজাও হচ্ছে অনেক। খেয়ে দেখবো নাকি একটু?
ভূতের হাতে রান্না করা খাবার খেয়ে মণিমালা তো একেবারে মুগ্ধ। যেমন তার সুবাস তেমনই সুস্বাদু। এমন সুন্দর খাবার সে আগে খায়নি কখনো। প্রদীপের ভূতের জাদুর দৌলতে কটা দিন ভালোই কেটে গেল রাজকন্যার। কিন্তু কিছুদিন পর থেকেই ভীষণ দুশ্চিন্তায় পড়লো রাজকন্যা। মনের শান্তি যেন কোথায় হারিয়ে গেছে। যে কাজই দেওয়া হোক না কেন, মুহূর্তেই তা শেষ করে ফেলে ভূতটা। রোজ নতুন আর কত কাজই বা খুঁজে পাবে মণিমালা। অথচ কাজ না পেলে না জানি কোন বিপদ ঘটাবে সেই ভূত। দুর্ভাবনায় রাতের ঘুমটাও উড়ে গেছে মণিমালার। কিছুক্ষণের মধ্যে ভূত নতুন কাজের খোঁজে হাজির হয় তার সামনে। ভূত, তোমাকে আজ আমাদের রাজ্যের 5টা গ্রামকে উন্নত শহরে পরিণত করতে হবে। ভূতকে আজ একটা বড় কঠিন কাজ দেওয়া গেছে ভেবে মনে মনে খুশি হয় মণিমালা। আজ হয়তো আর কাটছে জ্বালাবে না ভূতটা। আদেশ পেয়ে ভূত উড়ে চলল রাজ্যের গ্রামগুলোর উপর দিয়ে। তার জাদুতে চোখের নিমেষে গ্রামগুলো রূপান্তরিত হতে থাকে সুন্দর নগরীতে। মণিমালার দেওয়া কাজ শেষ করতে আধ বেলাও সময় লাগে না তার। 5 নম্বর গ্রামটাও শহরে পরিণত হতেই সে আবার কাজের সন্ধানে হাজির হয় মণিমালার সামনে। এতটা বাড়াবাড়ি দুঃস্বপ্ন কল্পনা করতে পারেনি মণিমালা। নতুন কি কাজ বাকি আছে ভাবতে গিয়ে চোখের সামনে অন্ধকার দেখে সে। এদিকে কাজ পেতে দেরি হচ্ছে দেখে ভূতের রাগও বাড়তে থাকে। ধীরে ধীরে সে এগোতে থাকে রাজকন্যার দিকে। কি ঘটতে চলেছে তখনও সেটা আঁচ করতে পারেনি রাজকন্যা মণিমালা। ভূতের সব রাগ গিয়ে পড়ে মণিমালার রাজ্যের উপর। তার ভেলকিতে মুহূর্তে বদলে যায় সবকিছু। সুন্দর সেই নগরীতে নেমে আসে বরফ শীতল মৃত্যুর নিস্তব্ধতা। আজ 1 মাস হয়ে গেল বুগুডুগু কাজে বেরোতে পারেনি। ঘরে জমানো সব টাকা পয়সা, খাবার, প্রয়োজনীয় জিনিস প্রায় শেষের পথে। এরকম ভাবে কি করে চলবে তাদের? ভারী চিন্তায় পড়ে গেছে তারা। এদিকে বরফ পড়া না কমলে ফলের বাগানেও যেতে পারছে না ওরা। কাজকর্ম আর কিছুদিন বন্ধ থাকলে তো 2 দিন পরে খেতে পাবে না ওরা। তাছাড়া রাজার খাজনা দেবারও তো সময় হয়ে এলো, তাই মনটা ভালো নেই বুগুডুগুর। শুনেছি রাজা রানী তীর্থে গেছেন। রাজ্যের সব কাজ এখন দেখছেন রাজকন্যা মণিমালা। শুনেছি তিনি খুবই দয়ালু আর ভালো মনের মানুষ। একবার তার কাছে গিয়ে আমাদের বিপদের কথাটা বললে হয় না? হয়তো তিনি আমাদের এবছরের খাজনাটা মাফ করে দিতে পারেন। আর যদি তিনি কিছু অর্থ সাহায্য করেন তো আমাদের মতন ফল চাষীদের কতই না উপকার হবে। যাবে একবার রাজধানীতে। ঠিক বলেছ বুগ্গু বাবু, আমাদের এখনকার সমস্যার কথাটা একবার জানানো উচিত রাজকন্যাকে। তাতে করে তিনি এখানকার ফল চাষিরা যে কতটা বিপদে আছে তা জানতে পারবেন। আমাদের একবার যাওয়া দরকার। পরদিন ভোরবেলায় গুগুডুগুর খারাপ আবহাওয়াতেই তুষারপাতের মধ্যে বেরিয়ে পড়ে রাজধানীর উদ্দেশ্যে। যেদিকে 2 চোখ যায় শুধু বরফ আর বরফ। ঠান্ডায় জমে গেছে সবকিছু। সাদা বরফের চাদরে কোথায় যেন হারিয়ে গেছে সুন্দর দেশটার রঙিন ফলের বাগানগুলো। অনেক কষ্ট সহ্য করেও বুগুডুগু এগিয়ে চলে সামনে। চারিদিকে জনমানুষের চিহ্নটুকুনি নেই। কে আর সাহস করে এমন অবস্থায় বাইরে বেরোবে? হ্রদ পার করে একটা জঙ্গলের মধ্যে দিয়ে 8 বেলার পথ যেতে পারলেই রাজধানীতে ঢুকে পড়বে ওরা। কিন্তু হঠাৎই চোখে পড়ে বনের মধ্যে ধুনি জ্বালিয়ে বসে আছেন এক সাধু বাবা। বুগুডুগুকে দেখে সাধু বাবা বলে ওঠেন, আমায় কিছু খেতে দেবে? আজ 3 দিন হয়ে গেল কিছুই খাইনি আমি। কোনো মানুষও চোখে পড়ছে না এই ঠান্ডার দেশে। তোমাদের কাছে কিছু খাবার থাকলে দাও না আমায় একটু। সাধু বাবার কথায় বড়ই মুশকিলে পড়ল বুগুডুগু। তাদের নিজেদের কাছেই সামান্য কিছু খাবার বাকি। পথে কোনো দোকানও তো খোলা পায়নি ওরা যে খাবার কিনে খাবে। কিন্তু সাধু বাবা 3 দিন ধরে অভুক্ত আছেন।
তাই আর কিছু না ভেবে যা খাবার আছে সবটাই তারা দিয়ে দিল তাকে। সাধু বাবাও পরম তৃপ্তিতে আহার করলেন ওদের সামনে বসে। তোমাদের উপর আমি খুব খুশি হয়েছি বাচ্চারা, কিন্তু তোমাদের দেবার মতো বিশেষ কিছুই নেই আমার কাছে। আমি বরং তোমাদের দুটো ললিপপ দিচ্ছি, এই নাও, হাত বাড়াও। এই দুটো কিন্তু কোনো সাধারণ ললিপপ নয়, এগুলো মুখে দিয়ে তোমরা 1 ঘন্টার জন্য অদৃশ্য থাকতে পারবে, কেউ দেখতে পাবে না তোমাদের। কিন্তু মাত্র দুটোই ছিল আমার কাছে, তাই খুব দরকার না পড়লে এগুলো ব্যবহার করো না যেন। সাধু বাবাকে প্রণাম জানিয়ে বুগ্গু ডুগ্গু এগিয়ে পড়ে রাজধানীর দিকে। কিন্তু সেখানে পৌঁছে তাদের তো চক্ষু চড়ক গাছ। এখানে ঠান্ডা যেন আরো অনেক বেশি, পথে নগররক্ষীদের দেখা নেই কোথাও। সবাই যেন প্রাণ বাঁচাতে পালিয়েছে সেই মৃত্যুপুরী থেকে। রাজার সুন্দর বাগানেও কে যেন বিছিয়ে দিয়েছে পুরো বরফের সাদা চাদর। রাজপ্রাসাদের প্রবেশদ্বারে কেউই নেই বুকুটুকুকে আটকাবার। বিনা বাধায় তারা ঢুকে পড়ে সেখানে। হিমশীতল প্রাসাদের মধ্যে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় ওরা। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না দুজনে। রাজকন্যার খোঁজে খালি এই ঘর থেকে ও ঘর ঘুরতে থাকে ওরা। শেষে প্রধান কক্ষে ঢুকে চোখের সামনে দৃশ্য দেখে চমকে যায় ওরা। ওদের সামনে দাঁড়িয়ে আছেন রাজকন্যা মণিমালা। তার শরীরটা ঠান্ডায় জমে গেছে প্রায়, মুখ ছাড়া সর্বাঙ্গ ঢেকে গেছে বরফে। এই অবস্থা কি করে হলো আপনার? এ সব আমার লোভের ফল। নিজের কাজ করানোর জন্য দেবীর কৃপায় এক ভূতকে বশীভূত করেছিলাম আমি, কিন্তু তাকে নতুন কাজ দিতে না পারায় আমার এই অবস্থা। সবাই পালিয়েছে আমায় ছেড়ে। সাহায্য করো আমায়। কোনো চিন্তা করবেন না রাজকন্যা, আমরা আপনাকে এই বিপদ থেকে ঠিক উদ্ধার করব। আমাদের শুধু বলে দিন যে কি করে সাহায্য করতে পারি আপনাকে। আমার ঘরে রয়েছে দেবীর দেওয়া আলাদিনের আশ্চর্য প্রদীপ। ওটা তোমরা উদ্ধার করলেই ভূত তোমাদের বশে চলে আসবে। তখন তাকে সবকিছু আবার আগের মতো ঠিক করে দেবার আদেশ দিও। তবে তাকে কিন্তু সর্বদা কাজে ব্যস্ত রাখতে হবে, নয়তো সে আমার আর এই রাজ্যের কি হাল করেছে দেখতেই তো পাচ্ছ। আর হ্যাঁ, আমার ঘরের সামনে পাহারায় রয়েছে ভয়ানক এক ড্রাগন। মুখ থেকে আগুন বেরোয় তার। তোমাদেরকেই বুদ্ধি খাটিয়ে বোকা বানাতে হবে ওটাকে, নয়তো কিন্তু সব চেষ্টাই চলে যাবে। যদি সফল হও আমি কথা দিচ্ছি তোমাদের আমি 5টা গ্রামের জমিদারি উপহার দেব। রাজকন্যার কক্ষের সামনে উঁকি দিয়ে সেই ড্রাগনের ভয়ানক রূপ দেখে বেচারা বুকুটুকু তো ভয়েই আসছে। ভয় পেও না বুগ্গু বাবু, সাধু বাবার দেওয়া সেই ললিপপ দুটো খাবার এটাই সঠিক সময়। পকেট থেকে সাধু বাবার দেওয়া ললিপপ দুটো মুখে দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে যায় বুগ্গু ডুগ্গু। তারপর সেই রাগী ড্রাগনটার সামনে দিয়ে রাজকন্যার ঘরে ঢুকতে আর কতক্ষণ। রাজকন্যার ঘরে রাখা আলাদিনের প্রদীপটা হাতে নিয়ে ঘষতে শুরু করে বুগ্গু। আর কিছুক্ষণের মধ্যেই ভূত এসে হাজির হয় তার নতুন মালিকদের সামনে। আপনাদের সেবায় অনুগত এই ভূত হাজির। কি চাই আপনাদের? কি করতে হবে বলুন আমাকে। তোর জন্য এই রাজ্যে মানুষ, পশু, পাখি, গাছপালা সব জমে বরফ হয়ে গেছে। ঝটপট সব ঠিক করে আগের মতন করে দে এক্ষুনি। আদেশ পেতেই কাজে লেগে পড়লো সেই ভূত, আর দেখাতে লাগলো নতুন ভেলকি। দেখতে দেখতে সব আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। রাজকন্যাও যেন মুক্তি পেল অভিশাপ থেকে। ধন্যবাদ বুগ্গু ডুগ্গু, আজ তোমাদের সাহসের জন্যই ভূতের হাত থেকে নিস্তার পেয়েছি আমরা। আমি তোমাদের 5টা সুন্দর গ্রাম উপহার দিচ্ছি। পছন্দ হয় কিনা গিয়ে দেখে নাও একবার। নিজেদের নতুন গ্রাম দেখে বুকুটুকু তো ভারী খুশি,
এই জায়গাটা খুব পছন্দ হয়েছে ওদের। ওদিকে তখন রাজধানীতে উৎসবে মেতে উঠেছে সকলে। বিপদ কেটে যেতে সকলেই খুব খুশি। বুগ্গু ডুগ্গু তাদের নতুন জায়গায় নিজেদের জন্য ছোট্ট একটা প্রাসাদ বানাবার আদেশ দেয় ভূতকে। আর বাকি সব কাজের মতন এটাও চোখের নিমেষে শেষ করে ফেলে ভূতটা। ভূতের তৈরি করা খাবার খেয়ে বেশ সুখেই দিন কাটছিল বুগ্গু ডুগ্গুর। কিন্তু একদিন কাজ না পেয়ে ভূত তাড়া করলো বুগ্গুকে। থাম বেটা পাজি ভূত, আমাদের পরে ধরবি। তার আগে তোর জন্য কঠিন কাজ আছে একটা। আয় আমার সাথে আয়। ওই দেখ আকাশে সূর্যি মামা, আর ওই দেখ মাটিতে ছায়া পড়েছে তোর। লাফিয়ে দৌড়ে যেভাবে পারিস তোকে তোর ছায়ার আগে যেতে হবে। এই হলো তোর কাজ। তবে শর্ত একটাই, খেয়াল থাকে যেন সূর্য যেন সবসময় তোর পেছন দিকে থাকে। ভূত তখনই লেগে পড়লো কাজে। তাড়াতাড়ি নিজের ছায়াকে দৌড়ে পিছনে ফেলতে হবে তো। বেচারা বোকা ভূত, অনেক শক্তি থাকলেও তার তো আর বুগ্গু ডুগ্গুর মতন বুদ্ধি ছিল না মাথায়। সারাদিন ধরে ছুটে দৌড়ে উড়েও কিছুতেই সে আর নাগাল পেল না নিজের ছায়ার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীর চারিদিকে গোল হয়ে ঘুরতে থাকলো সে। কাজ আর তার শেষ হলো না কোনোদিনই। ভূতকে জব্দ করে নিজেদের নতুন সুন্দর প্রাসাদে মজায় থাকতে লাগলো বুগ্গু ডুগ্গু। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব